আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। প্রিয় শিক্ষার্থী, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন শিক্ষা কার্যক্রমের আজকে আমরা তৃতীয় লেকচার স্টাডিজ অন বাংলাদেশ ইকোনমি এই বিষয়ের উপরে আমরা ৩ নম্বর যে লেকচারটা আছে তাতে আমরা অংশগ্রহণ করতে পারছি। এবং এই অনলাইন কার্যক্রমের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে আমাদের একসাথে ফেস টু ফেস ক্লাস করার যে সুযোগটা করে দিয়েছে, সেজন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের ক্লাস শুরু করি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের বিষয় অর্থনীতি স্নাতক সম্মান। আমাদের কোড নাম্বার হচ্ছে 232205। কোর্সের নাম স্টাডিজ অন বাংলাদেশ ইকোনমি, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির অধ্যয়ন। আমাদের লেকচার নাম্বার 3। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে জনসংখ্যা এবং মানব সম্পদ উন্নয়ন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করি। জনসংখ্যা এবং মানব সম্পদ উন্নয়ন এই বিষয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। আমরা শুরুতেই আমাদের পরবর্তী যে স্লাইডটা আছে এটা ইংলিশ ভার্সনে করা আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃক একদম নির্ধারিত। Welcome to the National University online class. During the pandemic, I feel proud to be the part of this online classes lecture as a resource person. Please maintain the health rules. Subject economics, honors, course code 232205. Name of the course Studies on Bangladesh Economy, lecture number 3. Lecture title Population and Human Resources Development. This is Muhammad Ali, Assistant Professor, গভর্নমেন্ট বিএল কলেজ খুলনা। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের যে পাঠ বা আমরা যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হচ্ছে জনসংখ্যা, জনসংখ্যার বৈশিষ্ট্য বাংলাদেশের প্রেক্ষিতে, জনসংখ্যা এবং অর্থনৈতিক উন্নয়ন, মানব সম্পদ উন্নয়নে গৃহীত পদক্ষেপ সমূহ। মানব সম্পদ কি এটা আমরা এখানে শিখে নেব। তো আমরা আজকের পাঠ থেকে যে বিষয়গুলো তোমরা জানতে পারবে সেটা হচ্ছে জনসংখ্যা সংক্রান্ত কতিপয় ধারণা, এই পপুলেশন রিলেটেড কিছু বিষয় আছে, যেমন ক্রুড বার্থ রেট, ক্রুড ডেথ রেট, তারপরে বার্থ রেট, ডেথ রেট, জেনারেল ডেথ রেট, এরকম বার্থ রেট, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। জন্মহার, মৃত্যু হার, সাধারণ জন্মহার, তারপরে এই বিষয়গুলো আমরা জানতে পারবো। আমাদের জনসংখ্যা সম্পন্ন কতিপয় যে ধারণাগুলো আমি বললাম সেগুলো হচ্ছে জন্মহার, মৃত্যু হার, স্বাভাবিক বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার এবং শূন্য জনসংখ্যা বৃদ্ধির হার। এই কয়েকটা বিষয় আমি একটু ধারণা দিব, তারপরে আমরা আমাদের অন্য আলোচনায় চলে যাব। তো আমরা শুরুতেই দেখব যে জন্মহার জিনিসটা কি। জন্মহার আসলে কোন দেশে এক বছর সময়ের ভিতরে যত সংখ্যক জীবন্ত শিশু জন্মগ্রহণ করে তাদের সেই জীবন্ত শিশু যতগুলো জন্মগ্রহণ করে তাকে ওই বছরের ঠিক মাঝামাঝি পর্যায়ে টোটাল যে পপুলেশনটা বা পপুলেশন সাইজ যেটা থাকে, যে পরিমাণ জনসংখ্যা থাকে, ওই জনসংখ্যা দ্বারা যদি ভাগ করা হয় তাহলে যে ফলাফলটা পাওয়া যাবে সেই প্রাপ্ত ফলাফলকে যখন 1000 দিয়ে গুণ করা হবে তখন সেটাকে আমরা বলবো জনসংখ্যার জন্মহার। এখন এইটা কিন্তু সবসময় কিন্তু 100 বা শতকে পরিমাপ করা হয়ে থাকে। জন্মহারটা 1000-এর ভিতরে কতজন, 1000-এর ভিতরে 30 জন, 1000-এর ভিতরে 50 জন, 1000-এর ভিতরে 20 জন, এরকম। এর একটা ফর্মুলা বা সূত্র আছে, সেটা আমরা জন্ম হার বের করার সূত্রটা আমরা দেখে নিই যে জন্মগ্রহণকারী মোট জীবন্ত শিশুর সংখ্যা, এক বছরে যতগুলো শিশু জন্মগ্রহণ করে বেঁচে থাকলো তাদের মোট সংখ্যাটা আমরা বছর শেষে মানে টোটাল বছরের হিসাব করবো, এবং ওই বছরে ঠিক মিড পয়েন্টে এসে মাঝামাঝি সময়ের জনসংখ্যা কত ছিল সেটা দিয়ে আমরা এটাকে ভাগ করব। যেহেতু প্রতি হাজারে এটাকে হিসাব করা হয় তাই একে 1000 দিয়ে আমরা গুণ করব। এই হচ্ছে আমাদের জন্মহার এবং জন্মহার নির্ণয়ের সূত্র। এরপরে যেটা আছে আমাদের মৃত্যু হার, এটাও ঠিক একইভাবে যে দেশে এক বছরে ঠিক যত পরিমাণের লোক মৃত্যুবরণ করে তাকে ঠিক ওই বছরের মাঝামাঝি
যে পরিমাণ জনসংখ্যা আছে সেই জনসংখ্যা দ্বারা যদি ভাগ করা হয় তাহলে যে ফলাফলটা পাওয়া যাবে সেই ফলাফলকে আমরা 1000 দিয়ে গুণ করবো। আমি আগেই বলে নিছি যে এই জন্মহার বা মৃত্যুহার এটা কিন্তু হাজারে হিসাব করা হয়, প্রতি হাজারে, এজন্য এটাকে আমরা হাজারে বের করে নেব। সূত্র যে মৃত্যুবরণকারী মোট লোকের সংখ্যা বাই মোট জনসংখ্যা। এখানে কিন্তু শুধু শিশু মৃত্যু না, যে কোনো মানুষের মৃত্যু হতে পারে, শিশু হতে পারে, বয়োজ্যেষ্ঠ হতে পারে, মধ্যবয়স হতে পারে, টোটাল যে ডেথ, নাম্বার অফ ডেথ, এই সমস্ত মৃত্যুর সংখ্যা, মৃত্যুবরণকারীর মোট লোকের সংখ্যাকে আমরা মোট জনসংখ্যা দিয়ে ভাগ করব। এইটা হচ্ছে আমাদের মৃত্যু হার বা ডেথ রেট আমরা বের করার আমাদের একটা সূত্র। এরপর যেটা আমরা শিখবো সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার, অর্থাৎ ন্যাচারাল রেট অফ পপুলেশন গ্রোথ। জন্মহার এবং মৃত্যু হারের পার্থক্যকে স্বাভাবিক জনসংখ্যার বৃদ্ধির হার বলা হয়। ওই যে আমরা জন্মহারটা বের করলাম যে এক বছরে যত সংখ্যক লোক জন্মগ্রহণ করে তাকে ঠিক মানে শিশু জন্মগ্রহণ করে, তাদের মধ্যে জীবিত শিশু যারা আছে তাদেরকে বছরের মাঝামাঝি যে পরিমাণ জনসংখ্যা ছিল ওই দেশে তার পরিমাণ দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করলে আমরা পাই জন্মহার। আর টোটাল বছরের ভিতরে যত সংখ্যক লোক মারা গেল তার সংখ্যাকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে মৃত্যুহার। এখন এই জন্মহার এবং মৃত্যুহার এইটাকে আমরা বিয়োগ করে যেটা পাবো সেটাই কিন্তু স্বাভাবিক জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার। তবে এইটাকে কিন্তু হাজারে প্রকাশ করা হয় না, এর জন্য এটাকে আমরা শতকরায় প্রকাশ করে থাকি। সেই সূত্রটা হচ্ছে এরকম যে স্বাভাবিক জনসংখ্যার বৃদ্ধির হার যেটা জন্মহার থেকে মৃত্যুহার বিয়োগ করবো, যেহেতু প্রত্যেককে 1000 দিয়ে গুণ করা ছিল, হাজারে বের করা ছিল, এই জন্য দুটোর বিয়োগফলকে 1000 দিয়ে ভাগ করা হয়েছে। আর একে যেহেতু শতকরায় প্রকাশ করতে হচ্ছে তাই একে 100 দিয়ে গুণ করা হচ্ছে। এইটা হচ্ছে আমাদের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার। একটা হলো জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার, আর একটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার। যদি জনসংখ্যা বৃদ্ধির হার বলে তাহলে কি হবে, একটা দেশে জন্মহার থাকবে, মৃত্যুহার থাকবে, আমরা দুটো তো আগেই পেয়ে গেছি। এখন এর ভিতরে কিছু বহির্গমন ঘটতে পারে, জনসংখ্যা দেশের বাইরে চলে যেতে পারে, এইগুলোকে আমরা জন্মহারের থেকেও আমরা যোগ করব আর মৃত্যু হারের সাথে আমরা যোগ করব, করে এই টোটাল ফলাফলটা বিয়োগ করব। অর্থাৎ স্বাভাবিক যে বৃদ্ধির হার আছে আমরা আগে যেটা করেছি যে জন্মহারের থেকে মৃত্যু হার বিয়োগ করছি, এবং সেইটার সাথে যে দেশান্তর হয়েছে যারা, সেই সংখ্যাটা আমরা এর সাথে যোগ বা বিয়োগ করি। অর্থাৎ প্রথমটার সাথে যোগ করা এবং পরেরটার সাথে বিয়োগ করা। তা বিয়োগ করতে গেলে আমরা ব্র্যাকেট দিলে ওখানে যোগই আসবে, আমরা সূত্রে দেখতে পাবো। এই যে জন্মহারের সাথে বহির্গমন হারটা আমি যোগ করব, মৃত্যু হারের সাথে আমরা বহির্গমন হারটা যোগ করে নিয়ে 1000 দিয়ে ভাগ করব। এই হচ্ছে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার। যেহেতু এটাকেও আমরা শতকরা প্রকাশ করব, সেখানে আমরা 100 দিয়ে গুণ করে নেব। এই হচ্ছে আমাদের সূত্র। এই যে আমার একটু 1000 দিয়ে গুণ করা গেছে, এটা মূলত 100 দিয়ে গুণ হবে, একটা শূন্য বেশি হয়ে গেছে, এটা একটু ঠিক করে নেবেন। এইগুলো আমাদের মূলত। এরপর আর একটা জিনিস আমাদের যেটা আমরা শিখবো সেটা হচ্ছে শূন্য জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধি আবার শূন্য হয় কি করে? যদি এমন হয় যে জন্মহার এবং মৃত্যু হার এটা সমান, তাহলে আমরা ডিফারেন্স করলে কোনো সংখ্যা পাবো না। অর্থাৎ এক বছরে জন্মহার দেখা গেল 30 প্রতি হাজারে 30 জন, মৃত্যু হারও হয়ে গেল প্রতি হাজারে 30 জন, তখন আমরা এটাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধির হার, বা তার মানে জনসংখ্যা বাড়ি নাই। অর্থাৎ কোন কোন দেশে যখন তখন কিন্তু এরকম জনসংখ্যা শূন্য বৃদ্ধির হারটা লক্ষ্য করা যায়। কারণ দেখা যাচ্ছে জনসংখ্যা তো এদিক দিয়ে কম, জন্ম হারটা হয়ে গেছে, আর মৃত্যু হারটাও কিন্তু আবার একই পরিমাণ। এই ধরনের পার্থক্য হলে তখন আর পার্থক্য ফলাফল 0 ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এই হচ্ছে আমাদের
জনসংখ্যা সম্পর্কিত কয়েকটি ধারণা। এরপরে এখানে যদি তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারো, নাহলে আমরা পরের স্লাইডে নিয়ে আলোচনা করব। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। আমাদের পরের স্লাইডটা হবে বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য। যে বাংলাদেশে জনসংখ্যার বৈশিষ্ট্যগুলো কি কি, এটা আমরা অনেকেই জানি, তারপরে একবার একটু রিভিউ করি। অনেক পয়েন্ট তো তোমাদের জানা আছে। প্রথম কথা হচ্ছে অত্যাধিক জনসংখ্যার ঘনত্ব। বাংলাদেশ পৃথিবীর জনবহুল দেশগুলোর মধ্যে একটি, অর্থাৎ এখানকার জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি পৃথিবীর অনেক উন্নত দেশের তুলনায়। এখানে 2011 সালে যে আমাদের সেন্সাস বা আদমশুমারি হয়েছিল, সেই তথ্য বলছে যে প্রতি হাজারে বা প্রতি বর্গ কিলোমিটারে এখানে জনসংখ্যা বসবাস করে 964 জন, অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 964। একই টাইমে চীনে জনসংখ্যার ঘনত্ব ছিল 141 জন, ভারতে ছিল 378 জন, শ্রীলঙ্কায় ছিল 378 জন। তাহলে আমরা আশেপাশের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালে দেখতে পাই যে সেই তুলনায় আমাদের জনসংখ্যা কত বেশি। এটা হচ্ছে 2011 সালের আদমশুমারির তথ্য। যেহেতু আমাদের এরকম প্রামাণ্য কোনো তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নাই, কারণ আদমশুমারি পুনরায় আসবে আবার 21 সালে। এইটা আমরা 11 সালের আদমশুমারি নিয়ে আমরা কাজ করব। আরেকটা বিষয় হচ্ছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। আমাদের জনসংখ্যা কিন্তু খুবই দ্রুত গতিতে বাড়ছে। দেখা যাচ্ছে যে আমরা স্বাধীনতার পরে সেই জনসংখ্যা ছিল 7.5 কোটি, আবার 81 সালে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হলো 8.99 কোটি, তার মানে প্রায় 9 কোটির মতো। 91 সালে এটা হলো 11.14 কোটি। 2011 সালের যে আদমশুমারি, সেখানে এটার জনসংখ্যা হলো 14.23 কোটি। যদিও আমাদের ওয়ার্ল্ড ব্যাংক বা WFPA তাদের বক্তব্য হচ্ছে যে 16.41 কোটি। এই জনসংখ্যার মানে এই পরিসংখ্যান নিয়ে অনেক পার্থক্য বা বিতর্ক থাকতেই পারে, তবে এটা নিঃসন্দেহে বলা যাচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যা কিন্তু খুবই দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের একটা তথ্য। পরবর্তীতে যেটা আমরা পাই যে উচ্চ জন্মহার আবার উচ্চ মৃত্যু হার। আমাদের বাংলাদেশে বিশ্বের যে কোনো দেশের তুলনায় জন্মহার একটু বেশি এবং মৃত্যু হারও বেশি, কারণ এখানে গর্ভবতী মায়েদের পরিচর্যা, শিশু মৃত্যু রোধ করা, তারপর রোগজনিত মৃত্যু, অপুষ্টি বা পুষ্টিহীনতায় মৃত্যু, এরকম নানান প্রকার সমস্যার কারণে আমাদের শিশু মৃত্যুর হার কিন্তু বা মাতৃ মৃত্যুর হার কিন্তু অনেক বেশি। আবার পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের না করার কারণে, কিংবা আমাদের আবহাওয়া, আমাদের জলবায়ু, আমাদের কি বলে যে যৌবন প্রাপ্তির যে সময়টা, বা আমাদের পারিপার্শ্বিক সিচুয়েশনের কারণে আমাদের এখানে কিন্তু জন্মহারটাও বিশ্বের অন্য যে কোনো দেশের থেকে বেশি, বা সামাজিক কুসংস্কার যে কোনো কারণে আমাদের এখানে জন্মহারটা কিন্তু বেশি। এটা হচ্ছে আমাদের আর একটা বৈশিষ্ট্য যে বাংলাদেশের উচ্চ জন্মহার আছে, আবার উচ্চ মৃত্যু হারও আছে। এরপর যেটা আছে অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধির হার, যেখানে বার্থ রেট, যেটা জনসংখ্যা বৃদ্ধির হার আমাদের অত্যাধিক পরিমাণে। যে 1901 সালে আমাদের এই অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 0.9%, আর 2011 সালে 100 বছরের মাথায় সেটা বৃদ্ধি পেয়ে হলো 1.33%। যদিও মাঝের চিত্র যদি আমরা দেখি তাহলে আরো বেশি ছিল, 2.13 এরকমও চলে আসছিল কোনো একটা সময়। সেখান থেকে পরিবার পরিকল্পনা পদ্ধতি বা অন্যান্য পদ্ধতি অবলম্বন করার পরে এখন একটা কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে আসা হয়েছে। তাও দেখা যাচ্ছে যে 11 সালে যে আদমশুমারি হয়েছিল সেটা বলছে যে এখানে জনসংখ্যা বৃদ্ধির হার 1.33%।
তো একই সময়ে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 0.06, তারপরে যুক্তরাজ্যে আছে 0.2%, জাপানে আছে 0.8%। এভাবে তাদের জনসংখ্যা বৃদ্ধি, অথচ আমাদের জনসংখ্যা বৃদ্ধি অনেক বেশি। আমাদের পরবর্তী যে বিষয়টা সেটা আসছে মুসলিম জনসংখ্যার আধিক্য। যেহেতু আমরা বাংলাদেশ, এখানে মুসলিম জনগোষ্ঠী বা জনসংখ্যার পরিমাণ বেশি, মুসলিম প্রধান দেশ। এখানে জনসংখ্যা প্রায় 83% আছে মুসলমান, তারপরে 10% হিন্দু, 7% অন্যান্য ধর্মের লোক বসবাস করে থাকে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে গ্রামীণ জনসংখ্যার আধিক্য। এই জনসংখ্যাটা বোধহয় জনসংখ্যা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে গ্রামীণ জনসংখ্যার মানে এখানে আধিক্য, অর্থাৎ আমরা এই যে পরিসংখ্যান, আমাদের পরিসংখ্যান বলছে যে আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত 70% লোক হচ্ছে গ্রামে বসবাস করে, আর 30% লোক শহরে বসবাস করে। এটা কিন্তু 2011 সালের পরিসংখ্যান, ইদানিং হয়তো আরো বেশি আসতে পারে। শাহেদ মাসুম কিছু বলবো নাকি? না স্যার, কিছু বলবো না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের আরেকটা বৈশিষ্ট্য, আমাদের এখানে গ্রামীণ বা গ্রামে বসবাসকারী জনসংখ্যা বেশি। এরপরে আমাদের যেটা আছে যে গড় উৎপাদনশীলতা কম, অর্থাৎ জনসংখ্যা যদি বেশি হয় তাহলে গড় উৎপাদনশীলতা অবশ্যই কম হবে, কারণ বেশি সংখ্যক জনসংখ্যাকে ওই উৎপাদনকে যদি অধিক মাত্রায় জনসংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে গড় অনেক কমে যাবে। তো আমাদের গড় উৎপাদনশীলতা কম, আমাদের যদি লোক সংখ্যা কম হতো, আমাদের উৎপাদন যা করতাম তা দিয়ে ভাগ করলে কিন্তু আরো উৎপাদনশীলতা বেশি হতো, কিন্তু আমাদের এখন জনপ্রতি উৎপাদনশীলতা অনেক কমে যাচ্ছে আমাদের জনসংখ্যা বেশি হওয়ার কারণে। আর দিন দিন যেহেতু আমাদের কৃষি বা আবাদযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে, বসতি হয়ে যাচ্ছে, আবার বিভিন্ন শিল্প কলকারখানার জন্য জমি অধিগ্রহণ হচ্ছে, ফলে কিন্তু জমির পরিমাণ কমে যাচ্ছে, উৎপাদিত ফসল কমে যাচ্ছে, আর জনসংখ্যা বেড়ে যাচ্ছে। উৎপাদনকে জনসংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের গড় উৎপাদনশীলতা আমরা পেয়ে যাচ্ছি, ফলে এটার পরিমাণ আমাদের কম হয়ে যাচ্ছে। শিক্ষার হার কম, আমাদের এখানে শিক্ষার হার, যদিও এই শিক্ষার হার নিয়ে অনেক প্রকার বিতর্ক এবং অনেক কথা আছে, যে শিক্ষার হার, সাক্ষরতার হার, তারা শুধু নাম স্বাক্ষর করতে পারে তাদের একটা রেট আছে, আবার যারা দেখে পড়তে পারে লিখতে পারে তাদেরও কিন্তু আবার আরেকটা রেট আছে। এটা হচ্ছে শিক্ষার হার এবং সাক্ষরতার হারের যে বিষয়টা। এখানে এক এক তথ্য বা এক এক রিপোর্টে এক এক রকম তথ্য দিচ্ছে। আমাদের বর্তমানে যে বাংলাদেশের যে জনসংখ্যার যে আদমশুমারি, 11 সালের যে আদমশুমারি আছে, সেখানে আমাদের সাক্ষরতার হার যেটা, সেটা হচ্ছে যে আমরা সর্বশেষ তথ্য মোতাবেক আমরা বোধহয় 56% আমরা শিক্ষার হার পাইছি, আবার সাক্ষরতার হার এখানে আবার 76% এরকম একটা। যদিও এইটা নিয়ে অনেক বিতর্ক আছে, তোমরা বিতর্কের মধ্যে না যাই। পরের যে প্রশ্নটা আছে সেটা আমি কিন্তু হ্যাঁ স্যার, আমি কিন্তু প্রথম সাক্ষরতা মানে নিরক্ষর মুক্ত জেলা হচ্ছে মাগুরা। আমি কিন্তু মাগুরার ছেলে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের প্রথম হ্যাঁ ঠিক আছে, নিরক্ষর মুক্ত জেলা হচ্ছে মাগুরা। বিকশিত মাগুরা নামে যে প্রোগ্রামটা শুরু হয়েছিল আমি জানি অবশ্য। ওই সময় ঢাকা গেলে ওখানে বড় বড় জি স্যার, দেখতে পেতাম যে বিকশিত মাগুরা সার্বিক সাক্ষরতা আন্দোলন, এরকম লেখা থাকে। মাগুরা। হ্যাঁ, তাহলে যেহেতু আমাদের এই অঞ্চলে এত কিছুর পরেও তোমার শিক্ষার হার কম এবং অশিক্ষিত লোকের সংখ্যা বেশি হওয়ার কারণে এদের ভিতরে কিন্তু আধুনিক তথ্য প্রযুক্তি গ্রহণে, তারপরে কৃষিতে উন্নত প্রযুক্তি গ্রহণে বা স্বাস্থ্যবিধির ক্ষেত্রে অনেক আধুনিক পদ্ধতি গ্রহণে কিন্তু এদের ভিতরে নানান প্রকার বিতর্ক, অনীহা কিন্তু আমরা এদের লক্ষ্য করতে পারি। এটা আমাদের জন্য আর একটা সমস্যা। এরপর আছে নিম্ন আয়ুষ্কাল, যে আমাদের
বর্তমানে গড় আয়ু চলে আসছে, এভারেজ চলেছে 69, অর্থাৎ 69। যদিও এখানে আবার ভাগ করলে আবার মহিলাদের একটু বেশি, পুরুষের একটু কম। নারী পুরুষ মিলে গড় আয়ুষ্কাল হচ্ছে কাছাকাছি 69% বলা যায় এটাকে। একই সময়ে কিন্তু মালদ্বীপে গড় আয়ু হচ্ছে 75 বছর, শ্রীলঙ্কায় 76 বছর, যুক্তরাষ্ট্রে আছে 79 বছর, জাপানে হচ্ছে গড় আয়ু 84 বছর। তাহলে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর থেকে আমাদের গড় আয়ুটা কিন্তু কম। এটা আমাদের জনসংখ্যার একটা বৈশিষ্ট্য। আমরা আর একটা আছে নিরক্ষরতা। যাই হোক, আমাদের ভিতরে কিন্তু এই একটা সমস্যা আছে যে আমাদের এখনো অনেক লোক নিজে লিখতে পারে না বা লেখা পড়তে পারে না, খবরের কাগজ পড়তে পারে না। এরকম কিন্তু অনেক লোক আছে, তাদের দিয়ে কিন্তু আসলে উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণটা সেভাবে করানো যাচ্ছে না, ফলে দেশের কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছে না। এই একটা সমস্যা আমাদের জন্য এখনো রয়ে গেছে। এটা আমাদের জনসংখ্যার একটা বৈশিষ্ট্য। আরেকটা বিষয় আছে যে দ্রুত যৌবন প্রাপ্তি এবং কর্মক্ষমতা হ্রাস। আমাদের এই অঞ্চলে দেখা যাচ্ছে যে ট্রপিক্যাল রিজিয়ন, যেটা আমাদের এই ভারত উপমহাদেশ বা এই অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের মানুষের একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে এখানে মানুষ খুব অল্প বয়সে যৌবন প্রাপ্ত হয়ে যায়। এখানে দেখা যাচ্ছে 12-13 বছর বয়স থেকেই কিন্তু তার ভিতরে শারীরিক পরিবর্তন এবং যৌবন প্রাপ্ত চলে আসে। আবার বয়স 40-45 পার হলেই কিন্তু আবার বার্ধক্যে ধরে বসে, যেমন দ্রুত যৌবন প্রাপ্ত হয় সেমনি। ফলে আমাদের ওই যে ইসের আয়ুষ্কালটা কম এই কারণে। তো এই দ্রুত যৌবন প্রাপ্তি এবং কর্মক্ষমতা হ্রাস একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ বিদেশিরা যখন 50, 55, 60 বছর বয়সেও গুরুত্বপূর্ণ বড় বড় কাজ করতে পারতেছে, আমাদের সেই সময় কিন্তু আবার বার্ধক্যের প্রহর গুনতে হচ্ছে আমাদের দেশের অনেক মানুষকে। আবার এদিকে দ্রুত যৌবন প্রাপ্ত হয়ে যাচ্ছে, ওরা 25-30 বছর পরে যায় বিয়ের সাথে চিন্তা ভাবনা করতেছে, আর আমাদের 12-14 বছর হলে মোটামুটি বিয়ের চিন্তা ভাবনা চলে আসতেছে মাথায়। এখনো কিন্তু বাল্য বিবাহ ঠেকানোর জন্য উপজেলা পর্যায় থেকে উপজেলা প্রশাসনকে, চেয়ারম্যানকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এটা আমাদের কিন্তু একটা জনসংখ্যার একটা বৈশিষ্ট্য। এরপর আছে প্রবীণ সংখ্যা। এই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রবীণ, যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে যে 70 এবং 90 এর দশকে বাংলাদেশে জনসংখ্যার ভিতরে প্রবীণ ছিল 70 দশকে ছিল 5%, 90 দশকে ছিল 6% প্রবীণ, মানে একেবারে নির্ভরশীল, ওরা কোনো কাজ করতে পারে না, অন্যের উপর নির্ভর করেই বা পরিবারের আয় কম একজন ব্যক্তির উপর নির্ভরশীল। এখন 2030 সালে তারা প্রেডিকশন করছে 2030 সালে এই সংখ্যা বেড়ে, এই অনুপাতটা বেড়ে হবে 12%, আর 2050 বা তার একটু পরে এসে এই প্রবীণ অনুপাত হয়ে যাবে 22%। ফলে বাংলাদেশের জনসংখ্যার এইটা একটা বিষয় যে এখানে প্রবীণদের সংখ্যা কিন্তু দিন দিন বাড়তেছে। আরেকটা বিষয় এখানে আসতেছে জনসংখ্যার ঘনত্ব। আমাদের এখানে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি বলা যায় যে আশেপাশে যত আছে, আমি প্রথমেই বলে আসছিলাম যে অত্যাধিক জনসংখ্যার ঘনত্ব। তো এই জনসংখ্যার ঘনত্ব আমরা সর্বশেষ যে তথ্য সেটা বলতেছি যে আমাদের যে অর্থনৈতিক সমীক্ষা সেটা থেকে আমরা প্রথমে বলে আসছিলাম 934 জন বলে আসছিলাম আমরা আদমশুমারি রিপোর্টে, আর এখন সর্বশেষ তথ্য বলছে অর্থনৈতিক সমীক্ষার থেকে আমরা যেটা পাই পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট, সেটা হচ্ছে আমাদের এখানে 1015 জন লোক প্রতি কিলোমিটারে বসবাস করছে। ফলে একটা সমস্যা হচ্ছে যেটা উভয় এই বৈশিষ্ট্যগুলো এই অতি মাত্রা ঘনত্ব থাকার কারণে আমাদের এখানে স্বাভাবিক উন্নয়ন ব্যাহত হচ্ছে, এবং এদের মধ্যে প্রচুর পরিমাণে কর্মক্ষম বা মানব সম্পদ সেভাবে সৃষ্টি না হওয়ার কারণে আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন কিন্তু আমরা যে পথে নিয়ে যেতে চাই বা আশা করতেছি সেই পথে আমরা কিন্তু যেতে পারতেছি না। এইটা কিন্তু বাংলাদেশের জনসংখ্যার আর একটা বৈশিষ্ট্য। এখন আমরা চলে আসি যে অর্থনৈতিক উন্নয়নে, আচ্ছা আমরা এটার ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থাকে নাহলে আমরা একটু পরে সামনে এগিয়ে যাই। তাহলে এবার আমরা এগিয়ে যাই, সেটা হচ্ছে নেক্সট স্লাইড। অর্থনৈতিক উন্নয়নে জনসংখ্যা
অর্থাৎ জনসংখ্যা এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্কটা কি? জনসংখ্যা কি থাকলে অর্থনৈতিক উন্নয়নের জন্য ভালো, নাকি জনসংখ্যা কম থাকলে অর্থনৈতিক উন্নয়নের জন্য ভালো? তাহলে এটা নিয়ে আমার একটু বিশ্লেষণ করতে হবে যে অর্থনৈতিক উন্নয়নের জন্য কিন্তু জনসংখ্যার দরকার আছে, তা কি মাত্রায়, সে কাঙ্ক্ষিত মাত্রাটা বা কাম্য মাত্রাটা কেমন হতে হবে, এটা নিয়ে বিশ্লেষণ করতে গেলে আমাদের আগে জনসংখ্যার অর্থনৈতিক উন্নয়নের জন্য তার ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক, দুই দিকটা আগে আলোচনা করে দেখতে হবে যে আসলে জনসংখ্যা থাকলে এর ভালো দিক কতগুলো আছে আর খারাপ দিক কতগুলো আছে। আমরা নেক্সট স্লাইডে যাই, আমরা ভালো দিক নিয়ে আলোচনা করি। অর্থনৈতিক উন্নয়নে জনসংখ্যার যে ইতিবাচক দিক বা ভালো দিক যেগুলো আছে সেগুলো কি কি হতে পারে? ইতিবাচক দিক আছে আমাদের শ্রমের যোগান, যেহেতু জনসংখ্যা শ্রমের যোগান দিয়ে থাকে, বেশি জনসংখ্যা হলে শ্রমিকের পরিমাণ বেশি। অর্থনৈতিক উন্নয়নের জন্য কিন্তু শ্রম একটা অপরিহার্য উপাদান, আর এই শ্রম শক্তির মূল উৎস হচ্ছে জনসংখ্যা। যে দেশের জনসংখ্যা বেশি তাদের শ্রম শক্তি বেশি, সে দক্ষ শ্রম শক্তি হোক আর অদক্ষ শ্রম শক্তি হোক। অর্থাৎ জনসংখ্যাকে যদি দক্ষ জনসংখ্যা রূপান্তরিত করা যায় কিন্তু অর্থনৈতিক উন্নয়নের জন্য ভালো একটা দিক বলা যায়। অর্থাৎ উৎপাদন করতে গেলে যেমন ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, মূল চারটে যে বিষয় তার একটা কিন্তু শ্রম। এই শ্রমকে সঠিক ব্যবহার করে কিন্তু অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা সম্ভব। এজন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য শ্রম শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। নেক্সট আছে বাজারের বিস্তৃতি, অর্থাৎ জনসংখ্যা যদি বেশি হয় জনগণের মধ্যে দ্রব্য সামগ্রী ক্রয়, তাদের ভোগের চাহিদাটা তো বৃদ্ধি পায়, চাহিদা বৃদ্ধি পেলে স্বাভাবিক ক্ষেত্রে যোগান বাড়াতে হবে, আর যোগান বাড়তে গেলে বাজারও বাড়বে, স্বাভাবিক একটা নিয়ম। তাহলে এই বাজার বাড়ার সাথে সাথে উৎপাদন বাড়বে, উৎপাদনের সাথে বিপণন, অনেক কিছু জড়িত, প্রত্যেকটা সেক্টরে কিছু না কিছু মানুষের সংস্পর্শ বা সেখানে তাদের এনগেজমেন্ট কিন্তু এখানে থেকে যাচ্ছে। তাহলে লোকের একটা কর্মসংস্থানের একটা ব্যবহার হয়ে যাচ্ছে এবং বাজারের বিস্তৃতি করতেছে। বাজার যদি বড় হয় তাহলে সেখানে ব্যবসা বাণিজ্যের অর্থের উন্নয়নের ততটা বেশি সম্ভাবনা থাকে। বাজার সংকীর্ণ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু উন্নয়নের অবস্থা হ্রাস পেতে থাকে। পরে আছে মূলধনের বিকল্প। দেখো, উন্নয়নশীল দেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মূলধন আছে, তাদের আবার জনসংখ্যা কম, শ্রমিক কম, ফলে তারা শ্রমের মূল্য অত্যাধিক পরিমাণে দেয়, শ্রমের দাম অনেক বেশি তাদের। আর যেসব উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোতে জনসংখ্যা বেশি মূলধন কম, সেখানে কিন্তু শ্রমের মূল্যটা কম। ফলে মূলধন ভিত্তিক যে উৎপাদন কার্যক্রম তার বিকল্প হিসেবে দেখা যাচ্ছে শ্রম ভিত্তিক উৎপাদন কার্যক্রম করে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে নিয়ে যাওয়া যায়। এটা একটা ইতিবাচক দিক। এরপরে যেটা আছে জনশক্তি রপ্তানি। একটা সময় বলা হতো যে ব্রেন ড্রেন, অর্থাৎ মেধা পাচার। আমরা কোন এক সময় প্যারাগ্রাফ পড়তাম, লিখতাম ব্রেন ড্রেন, অর্থাৎ বাংলাদেশ থেকে লেখাপড়া করে চলে যাচ্ছে বিদেশে, এই মেধা পাচার হয়ে গেল। আর এখন এটাকে বলা হচ্ছে জনশক্তি রপ্তানি করা হচ্ছে। তার মানে এখান থেকে কিছু শিখে কিছু দক্ষ বা অদক্ষ কিছু কাজ কাম করে বিদেশে চলে গেল, সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে রেমিটেন্স আসতে লাগলো, ওই ফ্যামিলি বাঁচলো, ওই গ্রামের উন্নয়ন হলো, আস্তে আস্তে দেশের উন্নয়ন হলো। এটা একটা ধারণাটা, কনসেপশনটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে সময়ের প্রেক্ষিতে, অবস্থার প্রেক্ষিতে। তো এটা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটা ইতিবাচক দিক যে দেশের জনসংখ্যা বেশি আছে তারা কিন্তু বেশি পরিমাণে জনশক্তি রপ্তানি করতে পারে আর বেশি পরিমাণে বৈদেশিক মুনাফা তারা অর্জন করতে পারে। দক্ষ সংগঠনের যোগান, অর্থাৎ এখানে যেটা আমরা পাই যে একটা করতে যদি হয়, উন্নয়নশীল কর্মকাণ্ড বা উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে হয় বা যে কোনো উৎপাদন যদি করতে হয় তাহলে কিন্তু ভালো সংগঠকের দরকার হয়। একজন ভালো সংগঠকই একটা প্রতিষ্ঠানকে ইতিবাচক দিকে বা কাঙ্ক্ষিত উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। যদি সংগঠক যদি ভালো না হয় তাহলে কিন্তু উৎপাদন কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে যাবে না। এই একটা বিষয় আছে, এজন্য দক্ষ সংগঠকের যোগান কিন্তু
জনসংখ্যা থেকে আসতে পারে। প্রাকৃতিক সম্পদ আহরণ, দেশে অনেক দেশে প্রাকৃতিক সম্পদ আছে কিন্তু লোক নাই, সুতরাং আর অন্য দেশ থেকে লোক ভাড়া করে এনে কিন্তু এই কাজটা করানো লাগতেছে। তাহলে লোক থাকলে, জনসংখ্যা থাকলে কিন্তু প্রাকৃতিক সম্পদের আহরণ করার ক্ষেত্রে ওই লোকগুলোকে আমরা কাজে লাগাতে পারবো এবং অর্থনৈতিক উন্নয়নে সেটা কাজে লাগবে। গবেষণা, গবেষণা করে লোক যদি বেশি হয়, কিছু সংখ্যক লোকরে দিয়ে গবেষণা দিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড, উন্নয়ন কি কি আরো প্রকল্প নেওয়া যেতে পারে, এটা নিয়ে কিন্তু গবেষণা করা যেতে পারে। এই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর যেটা আছে অবকাঠামো উন্নয়ন। একটা দেশের অবকাঠামোগত উন্নয়ন করতে গেলে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, পুল, শিক্ষা, স্বাস্থ্য, এই সব কিছুর যদি উন্নয়ন করতে হয়, তাদের এখানে মেধা, শ্রম, অর্থ দিয়ে সাহায্য করা লাগে। এই ক্ষেত্রে শ্রম একটা বিষয়। শ্রম বেশি দেওয়ার জন্য জনসংখ্যা বেশি অবশ্যই প্রয়োজন আছে এবং দক্ষ জনশক্তি হলে সেটা আরো বেশি ভালো হয়। এটা জনসংখ্যা একটা ইতিবাচক দিক। এবার যেটা আছে বৈদেশিক মুদ্রা অর্জন, অর্থাৎ যদি জনসংখ্যা বেশি হয় তাহলে বিভিন্ন রকমের অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বৈদেশিক মুদ্রা ব্যবসায় নিয়োজিত হতে পারে, সরাসরি বিদেশে সে কাজ করে রেমিটেন্স পাঠাতে পারে, বা বিভিন্ন রপ্তানিমুখী শিল্পে উন্নয়ন বা প্রসার ঘটিয়ে কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়ন করা যায়, বৈদেশিক মুদ্রা অর্জন করা যেতে পারে যদি এই ধরনের সিচুয়েশন তৈরি হয়, যদি জনসংখ্যা কাঙ্ক্ষিত পর্যায়ে থাকে। এরপরে আমরা যেটা দেখবো যে আসলে জনসংখ্যা বেশি হলে তো ভালো দিকগুলো বললাম, এর খারাপ দিকও তো কিছু আছে। যদি আমরা ওই পর্যায়ে না নিতে পারি, যদি স্লিপ করি সেই ক্ষুধার সমস্যার মতো, খুরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যদি স্লিপ করি, তা কি অবস্থা হতে পারে। নেতিবাচক দিক সেটা কেমন, যে মাথাপিছু আয় হ্রাস, টোটাল আয়কে টোটাল পপুলেশন দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কিন্তু পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয়টা পাবো। জনসংখ্যা যখন বেশি হয়ে যাবে, জাতীয় আয় যদি বাড়ানো সেই অনুযায়ী না যায়, তা মাথাপিছু আয় তো হ্রাস পাবেই স্বাভাবিক ক্ষেত্রে ভাগ করলে। বেকার সমস্যা, লোক যদি বেশি হয় তো সবাইকে কিন্তু কাজে নিয়োগ দেওয়া সম্ভব হয় না, ওই পরিমাণে কর্মসংস্থান সব দেশের পক্ষে তৈরি করা সম্ভব নয়, ফলে কিছু সংখ্যক লোক বেকার থেকে যাবেই, এটা স্বাভাবিক একটা বিষয়। সঞ্চয় এবং বিনিয়োগের সমস্যা, যখন লোক বেশি হবে, বেশি লোকের ভিতরে যদি বেশি বেশি ভোগ প্রবণতা তৈরি হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে সঞ্চয় কম হবে, সঞ্চয় কম হলে বিনিয়োগটা কম হবে, ফলে অর্থনীতি উল্টো পথে হাঁটার একটা সম্ভাবনা থেকে যাবে। কৃষি উৎপাদন ব্যাহত, যখন লোক বেশি হয়ে যাবে বা জনসংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকবে, বৃদ্ধিপ্রাপ্ত লোকের জন্য কিন্তু বেশি বেশি পরিমাণে আবাসনের দরকার হবে, গৃহস্থলী, ঘর বাড়ি নির্মাণের, ফলে কৃষি জমি কমে যাবে, উৎপাদন স্বাভাবিক ক্ষেত্রে কমে যেতে পারে। মুদ্রাস্ফীতি, এটা কেমন, যে মানুষ যদি বেশি হয়ে যায় তাহলে এদের ভিতরে চাহিদা, দ্রব্য সামগ্রীর চাহিদা হঠাৎ করে বেড়ে যেতে পারে, ফলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কিন্তু এখানে দেখা যেতে পারে। এরপর আছে খাদ্য ঘাটতি, লোকজন যদি খুব বেশি বেড়ে যায় আর জমির পরিমাণ যদি বাড়ানো সম্ভব না হয় বা জমিতে যদি ভ্যারাইটিস উৎপাদন না করা যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা খাদ্য ঘাটতি একটা সমস্যা থেকে যাবে। এরপর আছে জমির পরিমাণ হ্রাস, এটা আগেই বলেছি যে জমির পরিমাণ কিন্তু ক্রমান্বয়ে কমতে থাকে, বেশি সংখ্যক লোকের জন্য বেশি ঘর বাড়ি, তাদের থেকে তাদের পরিবার বাড়বে, তাদের ছেলে মেয়ে, এইভাবে কিন্তু আরো আবাসনের কারণে ঘর বাড়ির পরিমাণ, জমির পরিমাণ হ্রাস পেতে থাকবে। নির্ভরশীলতার হার বৃদ্ধি, ওই যে কথা বলছি, যদি বেকার সমস্যা বাড়ে, সবাইকে যদি কর্মে নিয়োগ করা সম্ভব না হয়, একটা পরিবারে 5 জন লোক আছে কাজ করার মতো, কিন্তু 3 জন কাজ পেলো আর 2 জন পেল না, ফলে কিন্তু নির্ভরশীল লোক আরো 2 জন বেড়ে গেল, তাহলে নির্ভরশীলতার হার কিন্তু বেড়ে যাওয়া, এটা কিন্তু নেতিবাচক দিক। পরিবেশ বিপর্যয়, বেশি লোক সংখ্যা যখন হবে তখন স্বাভাবিক ক্ষেত্রে পরিবেশ বিপর্যয় ঘটবে, যেখানে সেখানে আবর্জনা ফেলা হতে পারে, ঘর বাড়ি যেখানে সেখানে হবে, কোনো পরিকল্পিতভাবে নগরী তৈরি হবে না, যেখানে সেখানে বস্তির সমস্যা হতে পারে, মানুষ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে। শিল্পায়ন ব্যাহত, শিল্পায়নের জন্য যে বিশাল বড় বড় জায়গার দরকার, দেখা যাচ্ছে সেই অনুযায়ী জমি জায়গা পাওয়া গেল না, ফলে শিল্পায়ন ব্যাহত হতে পারে। দক্ষ জনশক্তি পাওয়ার দরকার, সেগুলো যদি না পাওয়া যায় সেক্ষেত্রে শিল্পায়ন ব্যাহত হতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, এটা তো বললাম যে যদি
এক জায়গায় বেশি সংখ্যক লোক বসবাস করে, গাদাগাদি হবে, সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে অবনতি হবেই। এবার আমরা চলে আসি পরের টপিক, আমাদের মানব সম্পদ। মানব সম্পদের আগে আমরা জানি মানব সম্পদটা কি। সহজ কথা যে আমাদের কোনো কর্মক্ষম শ্রম শক্তিকে সে দেশের মানব সম্পদ বলা হয়। অন্যভাবে বলা যায় যে উৎপাদনশীল শ্রম শক্তিকেই বলা হচ্ছে মানব সম্পদ। সুতরাং আমরা বলতে পারি যে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ এবং প্রযুক্তি সম্পৃক্ত সমৃদ্ধ মানুষকে আমরা মানব সম্পদ বলবো। আর এই মানব সম্পদ উন্নয়নটা এবার জানি আমরা। উপযুক্ত শিক্ষা, মানসম্পন্ন বাসস্থান, চিকিৎসা সেবা, প্রশিক্ষণ এবং প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করে মানুষের ভিতরে কর্মক্ষমতা বৃদ্ধি করা বা দক্ষতা বৃদ্ধি করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলবো মানব সম্পদ উন্নয়ন। এখন এখানে একজন অধ্যাপক মানব সম্পদ নিয়ে উন্নয়ন নিয়ে তিনি সংজ্ঞা দিয়েছেন যে মানব সম্পদ উন্নয়ন যদি সামগ্রিক উন্নয়ন হিসেবে বিবেচিত হয়, তাহলে তা মানুষের মাঝে বিদ্যমান উদ্যোক্তার এমনকি নৈতিক সামর্থ্যগুলো সর্বাধিক ব্যবহারকে বোঝায়। এটা একটি তাত্ত্বিক কথা। আমাদের যেহেতু সময় কমে আসছে, আমরা প্রথমে আসি মানব সম্পদ উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপগুলো বা কি কি পদক্ষেপ বাংলাদেশ থেকে এ পর্যন্ত নেওয়া হয়েছে বা সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছে, সেটা আমরা একটু দেখবো। প্রথম আছে শিক্ষা। যেহেতু আমাদের বলছি শিক্ষা, প্রশিক্ষণ, তারপর নৈতিক চরিত্রের উন্নয়ন, এগুলো ঘটায় যখন দক্ষ সমৃদ্ধ মানব সম্পদ করা যাবে, তাহলে শিক্ষা বিস্তারের জন্য আমরা জানি যে সরকার, আমাদের বাংলাদেশের সরকার যেটা করেছে যে 1990 সালে সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করছে এবং আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান আছে সেখানে কিন্তু শিক্ষাকে মৌলিক অধিকার এবং বাধ্যতামূলক করার একটা কথা বলা হয়েছে। স্কুল কলেজ বেসরকারি পর্যায়ে যে শিক্ষকরা ছিল তাদের কিন্তু বেসরকারি শিক্ষকদের বেতনের 100% উন্নীত করা হয়েছে। প্রাথমিক মাধ্যমিক স্তরে বিনামূল্যে বই প্রদান করা হচ্ছে। কম্পিউটার শিক্ষাকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাদ্রাসা শিক্ষাকে আবার আধুনিকায়ন করা হয়েছে। শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা স্থাপন করা হচ্ছে। এই একটা বিষয়। নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ন। নারী শিক্ষা বৃদ্ধি করার জন্য দেখা যাচ্ছে যে প্রাথমিক স্তরে শিক্ষিকাদের ভিতরে প্রায় 60% কোটা নির্ধারণ করা আছে। তারপরে মাধ্যমিক পর্যায়ে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে, ডিগ্রি পর্যন্ত মেয়েদেরকে বিভিন্ন উপবৃত্তি প্রদান করা হচ্ছে। তারপরে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নারীদের চাকরির ক্ষেত্রে যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। ফলে নারীর এখানে ক্ষমতায়ন এবং নারী শিক্ষার ব্যাপারটি অর্জিত হচ্ছে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ। স্বাস্থ্যসেবা প্রাপ্তি বা সাংবিধানিক একটা মৌলিক অধিকার প্রত্যেক মানুষেরই। এই স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য সরকার যথেষ্ট পরিমাণ জেলায় জেলায় হাসপাতাল আছে, উপজেলা পর্যায়ে হাসপাতাল আছে, কমিউনিটি ক্লিনিক স্থাপন করছে। তারপরে আমাদের পুষ্টিহীনতা থেকে রক্ষা করার জন্য ইপিআই কর্মসূচি, টিকাদান কর্মসূচি, বিভিন্ন কর্মসূচি কিন্তু সরকার গ্রহণ করে যাচ্ছে। যুব ও ক্রীড়া উন্নয়ন। যুব ও ক্রীড়া উন্নয়নের জন্য একটা মন্ত্রণালয় আছে এবং যুবক উন্নয়ন অধিদপ্তর বলে একটা অধিদপ্তর আছে। সেখান থেকে যুবদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়। বেকার লোকদের কর্মসংস্থান তৈরি করার জন্য নানান প্রকার শিক্ষা দেওয়া হয়। তারপরে খেলাধুলা বা অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। দারিদ্র বিমোচনে সরকার কর্তৃক বিভিন্ন কর্মসূচি আমরা দেখতে পাই যে এখানে টেস্ট রিলিফ, টিআর, কাবিখা, নানান প্রকার কর্মসূচি করে দারিদ্র বিমোচনের জন্য করা হচ্ছে। তথ্য প্রযুক্তির প্রসার ঘটে গেছে বাংলাদেশে, যে তথ্য প্রযুক্তির এক প্রকার আমাদের সকল ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করা গেছে এবং সবকিছু আমরা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। সাংস্কৃতিক উন্নয়ন আর একটা বিষয়, এটা আমাদের যথেষ্ট পরিমাণে হয়ে গেছে। এরপর যেটা আছে যে তথ্য প্রযুক্তির ব্যবহার আমরা সব জায়গায় করতে পারতেছি। আমরা পরীক্ষা ক্ষেত্রে, আমরা এই যে পাঠদানের ক্ষেত্রে বলো, কিংবা কৃষক তার কৃষি সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে আমরা মাল্টিমিডিয়া বা তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কিন্তু দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারতেছে। এই ছিল মোটামুটি আজকের আলোচনা। তো আমাদের বোধহয় সময় শেষ। আলোচনা এতক্ষণ শুনলে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমরা পরবর্তী ক্লাসে আমি অবশ্যই তোমাদের আবার জানাই দেব। সেই পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থাকবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার।